প্রিয় দর্শক শ্রোতা, এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ গোলাম ফেরদৌস চৌধুরী, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশন, বাড়ি, গাজীপুর। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। এই যে বর্তমানে ফল প্রক্রিয়াজাতকরণ অর্থাৎ ফ্রুট প্রসেসিং আমরা যেটাকে বলছি, এটা বলতে আসলে কি বোঝায়, এবং সাথে যদি আরেকটু জিজ্ঞেস করি যে বর্তমানে এটার গুরুত্ব আসলে কীরকম? যে আমরা জানি যে আমাদের দেশে সারা বছরে এখন ফল আমরা উৎপাদন করছি এবং এই ফল কিন্তু আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারছি না, যার জন্য আমাদের কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এবং প্রতিটা মৌসুমেই আমরা জানি যে আমাদের যে ফলের যে গুরুত্বপূর্ণ মৌসুম, যেটা মে থেকে আগস্ট মাস পর্যন্ত হয়ে থাকে, এই সময়ে এটিকে আমরা ভরা মৌসুমও বলে থাকি, কিন্তু আমরা তো এগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না, এবং যার ফলে আমাদের অপচয় হচ্ছে প্রায় 1/3, যেটি আমরা অনেক সময় বলে থাকি 20 থেকে 40% পর্যন্ত। এবং আমরা যদি এটিকে যদি টাকার অঙ্কে যদি ভাবি, তাহলে দেখা যায় ফলের অপচয় প্রায় 8 থেকে 10 হাজার কোটি টাকা। তো এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে প্রক্রিয়াজাতকরণ, যেটা আমরা বলি ভ্যালু অ্যাডিশন। পুরা পৃথিবীতেই প্রক্রিয়াজাতকরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে আসলে আমাদের দেশে এই শিল্পটি অনেক পিছিয়ে আছে। আমরা যা উৎপাদন করছি তার কিন্তু অনলি 2% আমরা বর্তমানে প্রক্রিয়াজাতকরণ করছি। তো বুঝতেই পারছেন, যেখানে মালয়েশিয়া, ইন্ডিয়া, তারা কিন্তু যা উৎপাদন করে, দেখা যায় মালয়েশিয়া প্রায় 85% উৎপাদনের তারা প্রক্রিয়াজাতকরণ করে, থাইল্যান্ডও একইভাবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই শিল্পটাকে আমাদের উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই অপচয় কমানো যাবে। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, আমাদের সরকারের একটা অঙ্গীকার যে কর্মসংস্থান তৈরি করা, আমাদের দারিদ্র্য বিমোচনে সহায়তা করার জন্য তার পারিবারিক আয় বৃদ্ধি, এবং তার সঙ্গে সঙ্গে এই শিল্পের মাধ্যমে আমাদের পুষ্টি এবং খাদ্যের যে নিরাপত্তা নিশ্চিত করা, সেটিও কিন্তু আমাদের SDGs যে গোল একটি আছে, আমাদের লক্ষ্য, সেটিও কিন্তু এটা পূরণ করা সম্ভব, এবং আমাদের এটা করতেই হবে। জি, আপনি যেমনটা বলছিলেন, যেহেতু বাংলাদেশে প্রায় 1/3 মতো, একটা বিশাল সংখ্যা একটি বলা যায় যে ফল নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রক্রিয়াজাতকরণের অভাবে বা ভ্যালু এডিশনের অভাবে। তবে যদি আপনার কাছে জানতে চাই যে এই ফল প্রক্রিয়াজাতকরণে কোন কোন ধরনের প্রযুক্তিগুলো আসলে ব্যবহার করা হয় বা ব্যবহার করা যেতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ, আসলে ঠিকই বলেছেন এটি, যে প্রথমে আমাদের উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সিম্পল প্রসেসিং টেকনোলজি, কারণ আমরা যেটি আমাদের উদ্যোক্তারা সহজেই সহজলভ্য এবং তারা এটা নিজেরা তাদের সামর্থ্যের মধ্যে করতে পারে, এই ধরনের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি। যেমন ধরুন, এই সময়ে আমরা কাঁচা ফল, আম, কাঁঠাল, এগুলোকে কিন্তু আমরা লবণ এবং ভিনেগার দ্রবণে খুব সহজেই 6 থেকে 8 মাস, ইভেন বছরব্যাপী কিন্তু সংরক্ষণ করা যায়, এবং পরবর্তীতে সেটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফলের জুস, আপনারা জানেন যেমন কাঁচা আমের জুস, এটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছে। তো এরকমই আমরা ফলের জুস, আমরা পিকেলস, আমরা ড্রাইড প্রোডাক্টস, যেমন ড্রাই প্রোডাক্টসে কিন্তু অনেক ভ্যালু, এবং এটি কিন্তু পুরো বিশ্বেই এই মার্কেটটা বড় হচ্ছে। তো সেখানে এরকম এই ধরনের খাদ্যদ্রব্য, আমের পিকেলস ছাড়াও আমের চাটনি, ম্যাঙ্গো লেদার বা আমসত্ত্ব যেটি বলে থাকি, আমের ড্রাইড, বেশ জনপ্রিয় খাবার, এগুলো তো সহজে তৈরি করা সম্ভব। ফল প্রক্রিয়াজাতকরণ যদি আমি এক কথা সহজভাবে একটু বলি, যে কিভাবে এই ফল প্রক্রিয়াজাতকরণটা করা যায়? আসলে ফল প্রক্রিয়াজাতকরণ অনেক ধরনের পদ্ধতি আছে, এবং এটি আসলে ফ্রুটসের তার টাইপস অনুযায়ী, অর্থাৎ কোন ধরনের ফলের জন্য কোন ধরনের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিটি সহজলভ্য হবে এবং সহজে করা যাবে, সেটাকে আমাদের বিবেচনায় আনতে হবে। এটি কি খুব ব্যয়বহুল? না, এটি কোনো ব্যয়বহুল না। আসলে আমরা যদি যন্ত্রপাতি ব্যবহার করি এবং উদ্যোক্তার ধরন অনুযায়ী, একজন মাইক্রো ইন্ডাস্ট্রি যে একদম বাসায় বসে করবে, তার জন্য এক ধরনের প্রযুক্তি, যিনি স্মল এন্টারপ্রিনিউয়ার্স, তার জন্য এক ধরনের। ফর এক্সাম্পল ধরুন, আমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমের ক্ষেত্রে যেটা হতে পারে, প্রথমে তাকে আমটাকে সংরক্ষণ করতে হবে। যে কাঁচা আম, যেমন আমি যেটা বলেছি, এটা স্টিপিং প্রিজারভেশনের মাধ্যমে 6 থেকে 8 মাসে সংরক্ষণ করতে পারবে। পরবর্তীতে যেমন আমের জুস হতে পারে, আমের লেদার হতে পারে, ইভেন আমের চিপস হতে পারে। ঠিক একইভাবে আমাদের জাতীয় ফল যে কাঁঠাল, প্রচুর অপচয় হচ্ছে। কাঁঠালের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা কাঁঠালে পিকলস করতে পারি, জ্যাকফ্রুট লেদার করতে পারি, আমরা কাঁঠালের চিপস খুবই জনপ্রিয় হয়েছে, কাঁঠালের পাউডার, এটি কিন্তু ফার্মাসিউটিক্যালসে ব্যবহৃত হচ্ছে। ইভেন এটাই শিশুদের যে খাবার, যেটা আমাদের বিভিন্ন ধরনের নুডলস বা এইগুলোতে ফর্টিফিকেশন করা সম্ভব। একইভাবে কলার ক্ষেত্রে কলার চিপস হতে পারে, কলার ড্রাইড প্রোডাক্ট, এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা লিচুর ক্ষেত্রে লিচু আমরা করতে পারি, যেটি রেডি টু ইট হিসাবে সারা বছরে আমরা যে কোনোভাবে সহজে খেতে পারি।
ডক্টর ফেরদৌস, আপনার কাছে আমরা শুনছিলাম যে ফল প্রক্রিয়াজাতকরণ কিভাবে করা যায়। তো এবার যদি আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে তো অনেক উদ্যোক্তা রয়েছে, বিশেষত তরুণ উদ্যোক্তা, যারা এই ফল প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট ব্যবসা করতে চায়, তারা আসলে কি কি করতে পারে? এটা ঠিকই বলেছেন। আসলে আমাদের যারা তরুণ উদ্যোক্তা, প্রথমেই তাকে কতগুলো বিষয় জানা দরকার। যেমন ধরুন র মেটেরিয়ালস, কাঁচামালটা আমরা জানি আমাদের যে প্রসেসিং করতে গেলে আমাদের কাঁচামাল লাগবে, এবং ভালো মান কাঁচামাল মানে হচ্ছে ভালো ধরনের প্রোডাক্ট। ফর এক্সাম্পল যেমন আম, কাঁঠাল, কলা বা লিচু, এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের উত্তম কৃষি চর্চা সেটি আমাদের দরকার, কারণ আমরা সবাই নিরাপদ খাবার চাই। তো আমাদের উত্তম কৃষি চর্চার মাধ্যমে যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে, আমাদের কৃষকরা যেগুলো করছে, এগুলো আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের মাধ্যমে, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা করছে। তাদের যে উদ্যোগ, তাদের যে কৃষক, তাদের কাছ থেকে এই ম্যাটেরিয়ালসগুলোকে কালেক্ট করে করতে হবে। দেন তাদেরকে প্রশিক্ষণের জন্য যে বিভিন্ন আমাদের যে সরকার যে উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, কৃষি বিপণন অধিদপ্তর থেকে 20,000 উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। সেখানে কিন্তু আপনার 11 থেকে 12 দিনে একটা ট্রেনিং হচ্ছে, একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। সেখানে প্রসেসিং থেকে শুরু করে মার্কেটিং সে কীভাবে করবে, এই প্রশিক্ষণটি তাকে নিতে হবে। এবং যদি এই প্রশিক্ষণটা সে যদি পায়, দেন বাসায় গিয়ে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা হয়, সে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখবে। এইভাবে কিন্তু একজন উদ্যোক্তা তৈরি হবে, এবং পরবর্তীতে তার মার্কেটিং যে বিষয়গুলো, যেমন কোয়ালিটি ম্যানেজমেন্ট সে কীভাবে করবে, কোয়ালিটি অ্যাসুরেন্স কী আছে, যদি সে ডোমেস্টিক মার্কেটে কোথায় মার্কেটটা হবে, এই মার্কেটের যে প্ল্যাটফর্ম যেগুলো, সেগুলোও কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম। যেমন এখন ফেসবুকে অনেকে বাজার মার্কেটিংটা হচ্ছে, ভালো মার্কেটিং হচ্ছে। এছাড়া অন্যান্য অ্যাপস তৈরি করা হয়েছে, আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলো বিভিন্ন অ্যাপস দিয়ে সহযোগিতা করা হচ্ছে মার্কেটিংয়ের। তো এগুলোতে যদি যুক্ত হয়, তাহলে কিন্তু সে ডোমেস্টিক মার্কেটটা করতে পারবে। ইন দ্য মিন টাইম ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু তার যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ফল প্রক্রিয়াজাতকরণে রপ্তানি তো একটা অপার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি কেউ রপ্তানি করতে চায়, সেখানে তার কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত? আসলে রপ্তানি অবশ্যই আমাদের একটা বড় ইস্যু, কারণ আমরা প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফল উৎপাদন করছি। যেমন এই সিজনে কাঁঠাল, আম, লিচু, যেটা আমরা আলোচনা করলাম। তো আসলে আমাদের উদ্যোক্তা যারা, তাদেরও কিন্তু একটা স্বপ্ন শুধু ডোমেস্টিক মার্কেট না, আমাদের এক্সপোর্ট মার্কেটে যাওয়া। তো সেই ক্ষেত্রে এক্সপোর্ট মার্কেটে যেতে গেলে আমাদের যেটা করতে হবে, যে কমপ্লায়েন্সটা মেনে চলতে হবে। কারণ এক একটা দেশের এক এক ধরনের কমপ্লায়েন্স। আপনার মধ্যপ্রাচ্যের জন্য এক ধরনের, ইউরোপের জন্য এক ধরনের কমপ্লায়েন্স, আবার যেটি আমেরিকা, তাদের জন্য এক ধরনের কমপ্লায়েন্স, জাপান, কোরিয়া, তাদের একটা কমপ্লায়েন্স। তো এই ক্ষেত্রে যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে এই মুহূর্তে আমের উৎপাদন প্রচুর, তাই না? সব জায়গায় আমরা আম দেখতে পাচ্ছি, এবং সরকারও কিন্তু টার্গেট করেছে যে আমের কীভাবে রপ্তানি করা যায়। সেক্ষেত্রে যেমন হট ওয়াটার ট্রিটমেন্টটা করতে হবে, যদি ইউরোপ হয়, ইউরোপের মার্কেট হয়। আর যদি জাপানের মার্কেট হয়, জাপান, কোরিয়া, তাহলে কিন্তু এখানে ভ্যাপার হিট ট্রিটমেন্ট। আবার যদি আমরা প্রক্রিয়াজাতকরণ চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিএসটিআই সার্টিফিকেট, হালাল, আইএসও, বিআরসি, এই সার্টিফিকেটগুলো মেনটেন করতে হবে। তার সঙ্গে কোয়ারেন্টাইন সার্টিফিকেটটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ওভারঅল যেটা বলবো, রপ্তানির জন্য যেটা অপরিহার্য, সেটা হচ্ছে কোনটা গ্রোয়ার্সের মাধ্যমে উৎপাদন করা, এবং গুড এগ্রিকালচার প্র্যাকটিস, সেটাকে উত্তম কৃষি চর্চা, সেটাকে কিন্তু ফলো নিশ্চিতভাবে করতে হবে। এই টোটাল যদি আমরা করি, তাহলে সামগ্রিকভাবে আমাদের যারা উদ্যোক্তা বা যারা এগ্রো প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত, তারা আমাদের দেশে যেমন এটা নিরাপদভাবে খাদ্যদ্রব্য তৈরি করবে, ঠিক একইভাবে বিদেশে কিন্তু সে রপ্তানি করতে পারবে। এবং আমাদের বিদেশের যে একটা বড় যে মার্কেট আছে, সেটাতে কিন্তু আমাদের এক্সেসটা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। জি, আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যে আসলে এরকম একটা টপিকস এই সময়ে সিলেক্ট করা, এবং এটি আমাদের যারা দর্শক বা যারা এটার বেনিফিশিয়ারিস, তাদের কাছে তথ্যটা পৌঁছে দেওয়া। অনেক অনেক ধন্যবাদ।